আপনাদের সাথে শেয়ার করছি আজকে যে কোনো একটা ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ কবলিত কোনো একটা স্থানে যখন আপনারা ত্রাণ বিতরণ করবেন কিংবা এর পরবর্তীতে যখন পুনর্বাসন সেবা দেওয়া শুরু করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা চেইন সিস্টেমে একটি সেন্ট্রাল হাব থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করার জন্য যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং যে ধরনের অর্গানাইজিং দরকার সেটা নিয়ে আমি এখানে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমি আমাদের গ্রামের জন্য বা আমাদের ৬ নং বাঙ্গাখাই ইউনিয়নের ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন সেবার জন্য আমি যে সুপারিশ করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যেটি করতে পারেন, প্রত্যেকটা ইউনিয়ন থেকে যদি এই ধরনের কোনো একটা স্ট্রাকচার তৈরি করা হয় বা একটা অর্গানোগ্রাম মেনটেন করা হয় ত্রাণ বিতরণের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে যারা জেলার বাইরে থেকে, বিশেষ করে ঢাকা সহ অন্যান্য জেলা থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে সমন্বয় করতে পারবেন এবং তাদের ত্রাণগুলো ওই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খুব সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ইউনিয়নের জন্য প্রাইমারিলি একজন ব্যক্তিকে, যিনি সম্পূর্ণ মেইনটেনেন্সে থাকবেন এবং সকল ধরনের ব্যবস্থাপনাগুলো তার নিয়ন্ত্রণে থাকবে, এই একজন ব্যবস্থাপককে আপনারা প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা যেটি প্রস্তাব করেছিলাম যে আমাদের বাঙ্গাখাই ইউনিয়নের জন্য একজন ব্যবস্থাপক থাকবেন, যিনি এই ত্রাণ বিতরণ এবং পরবর্তী পুনর্বাসন সেবার জন্য সমন্বয় করবেন। অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে কাজ করবেন। সেক্ষেত্রে প্রথমত 3টা সেল গঠন করা অত্যন্ত জরুরি, যার মধ্যে একটা হবে ফান্ড রেইজিং কিংবা রিলিফ সেল। এখানে যে কাজটা করা হবে তা মূলত হবে যে নগদ অর্থের যে সরবরাহ সেটিকে এখানে সঞ্চয় করা এবং নগদ অর্থ বলতে ডোনেশন, যত ধরনের ডোনেশন আসবে সকল ধরনের ডোনেশন কালেক্ট করা এবং ডোনেশন চাওয়া, দুটো কাজই কিন্তু এই সেল থেকে করা হবে। এই সেলের মধ্যে যেমন আমরা আমাদের ইউনিয়নের জন্য ঢাকাস্থ উন্নয়ন ফোরাম রয়েছিল, বাঙ্গাখাই ইউনিয়ন উন্নয়ন ফোরামের, তো ঢাকাস্থ উন্নয়ন ফোরাম এবং বাঙ্গাখাই ইউনিয়ন উন্নয়ন ফোরাম দুটো সংগঠন রয়েছে এবং দুটো সংগঠনের সমন্বয়ের জন্য দুজন ব্যক্তি কাজ করতে পারেন। সেক্ষেত্রে ফান্ড রেইজিংয়ের জন্য যেহেতু এখানে ডোনেশন কালেকশনের একটা ব্যাপার স্যাপার আছে, নেটওয়ার্কিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, সে কারণে ঢাকায় যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে যাতে খুব সহজেই এই দুর্যোগকালীন পরিস্থিতিতে ডোনেশন কালেক্ট করা যায়, সেক্ষেত্রে ঢাকায় খুব পরিচিত আমাদের একজন ভাই, যিনি ঢাকাস্থ উন্নয়ন ফোরামের সভাপতি ইউসুফ আলী, তিনি লিডার হিসেবে নেতৃত্ব দিতে পারেন এবং তিনি সেই বিষয়গুলো দেখভাল করতে পারেন এবং করছেন। আমাদের বাঙ্গাখাই ইউনিয়নের ত্রাণ বিতরণ কাজে যে ধরনের ফান্ডিং হচ্ছে তা মূলত ইউসুফ আলী ভাই সহ আনোয়ার হোসেন জাহাঙ্গীর ভাই সহ অন্যান্যরা দায়িত্ব পালন করছেন এবং এখানে রয়েছে হাসিবুল হোসেন, যিনি দায়িত্ব পালন করতে পারেন ইউনিয়ন উন্নয়ন ফোরামের হয়ে, বিশেষ করে প্রশাসনিক প্রত্যেকটা জেলায় সরকারিভাবে যে ত্রাণ এবং নগদ অর্থ সহায়তার জন্য বরাদ্দ থাকে, সেই বরাদ্দগুলো সাধারণত ইউনিয়ন পরিষদের মাধ্যমে পৌঁছায় কিংবা জেলা পরিষদের হাত হয়ে আসে। তো এই জায়গাটাতে যেহেতু এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেশিরভাগ যে ইউনিয়নগুলোতে পদগুলো বিলুপ্ত হয়ে আছে বা জেলা পরিষদগুলো বা উপজেলা পরিষদগুলোর নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, সেক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এই প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সমন্বয় করে তাদের কাছ থেকে কিভাবে ইউনিয়নের জন্য ত্রাণ এবং বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী যাতে সংগ্রহ করে নিয়ে আসা যায় এবং সেগুলোকে ওই ইউনিয়নের যে ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে যে ত্রাণ সংরক্ষণ হাব রয়েছে সেটি বাজারকেন্দ্রিক হলে ভালো, অথবা সেন্ট্রাল কোনো একটা জায়গা থেকে যেটা সংরক্ষণ করা হবে, কোনো একটা ফ্ল্যাট বাসা অথবা দোকান অথবা কোনো একটা স্পেস নিয়ে সেখানে যাতে সকল ধরনের, সেটা খাদ্যদ্রব্য হোক, নগদ অর্থ হোক কিংবা চিকিৎসা উপকরণ হোক, যা কিছুই হোক না কেন, অর্থাৎ বানবাসী মানুষের সহযোগিতায় যত ধরনের সাহায্য আসবে সকল ধরনের সাহায্য যাতে ওই সেন্ট্রাল হাবে সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে একজন ইউনিয়নের লিডার হিসেবে এই ফান্ড রেইজিং কিংবা রিলিফ সেলের দায়িত্বে থাকবেন, আরেকজন হচ্ছেন গিয়ে বাইরে যারা আছেন ঢাকার, বিশেষ করে ঢাকায় অবস্থানরত যদি কেউ থেকে থাকেন, অন্যান্য ইউনিয়নের ক্ষেত্রেও সেমভাবে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এখানে দুজন সমন্বয়ক বা লিডারকে দায়িত্ব দেওয়া যেতে পারে এবং তাদের প্রত্যেকের অধীনে
কয়েকজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করতে পারেন, কেননা প্রচারণার জন্য হয়তো বা বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, আপডেট মানুষকে জানাতে হবে, ফান্ড রেজিংয়ের বিষয়টা অবহিত করতে হবে এবং যোগাযোগ করতে হবে, কমিউনিকেশন করতে হবে যারা যারা এই ফান্ড রেজিং ফান্ডিংয়ের জন্য যারা সহায়তা করতে আগ্রহী তাদের সাথে যোগাযোগ মেনটেন করা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ এবং সেন্ট্রাল সেল প্রয়োজন সেটি হচ্ছে ত্রাণ সংরক্ষণের জন্য। এটার 3টা সেক্টর থাকতে পারে, একজন এক একটা সেক্টরে এক একজন লিডার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। যেমন ত্রাণ সরবরাহ টিম যেটি হবে সেখানে 5 থেকে 8 জনের একটা টিম হবে যেখানে একজন লিড দিবে। ওই ত্রাণ সরবরাহ বলতে বোঝাচ্ছে যে ফান্ড রেজিংয়ের মাধ্যমে যে টাকাগুলো আসবে কিংবা সরকারিভাবে অথবা ঢাকার বাইরে থেকে, জেলার বাইরে থেকে, ঢাকা কিংবা অন্য কোনো জেলা থেকে যে খাদ্যদ্রব্য বা প্যাকেট সামগ্রী আসবে সেগুলো সরবরাহ করে সেন্ট্রাল হাবে সংরক্ষণ করা এবং পরবর্তীতে যাতে করে ওই সেন্ট্রাল হাব থেকে যারা রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। এবং আরেকটা টিম থাকবে শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের জন্য, বিশেষ করে প্রতিটা ওয়ার্ডে যাতে সেটা নৌকা ব্যবস্থা করে হোক অথবা পায়ে হেঁটে হোক বা কোনো গাড়ি ব্যবস্থা করে হোক, যে কোনোভাবেই হোক, যাতে করে একেবারে প্রতিটা পরিবারের মাঝে ওই ত্রাণগুলো অথবা যদি নগদ অর্থের প্রয়োজন হয় নগদ অর্থ যাতে করে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া যায় বা প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া যায়। সেক্ষেত্রে একজন লিড দিবেন এবং তার সাথে কয়েকজন স্বেচ্ছাসেবক কাজ করবেন যাতে করে তার কাজটা অনেক স্মুথলি সম্পন্ন করা যায়। এই সেলের জন্য অর্থাৎ ত্রাণ সংরক্ষণ হাব, এই সেলের জন্য 3 নম্বর আরেকটা টিম থাকবে যেটি হবে ওই ইউনিয়নের অন্তর্গত যতগুলো আশ্রয়কেন্দ্র রয়েছে প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রকে যাতে লিড দেওয়া যায়। বিশেষ করে সেখানে একজন টিম লিডার থাকবেন আশ্রয়কেন্দ্রগুলোর তথ্য সংরক্ষণের জন্য, কোন আশ্রয়কেন্দ্রে কত পরিবার অবস্থান করছেন, কত সংখ্যক মানুষ রয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবার জন্য কি কি বিষয়ের প্রয়োজন রয়েছে, সেখানে কোনো ধরনের মেডিকেল অফিসার প্রেরণের প্রয়োজন আছে কিনা, কিংবা ওই আশ্রয়কেন্দ্রগুলো থেকে কাউকে কোনো সদরের কোনো হসপিটালে স্থানান্তরের প্রয়োজন রয়েছে কিনা, এই বিষয়গুলো সমন্বয় করা এবং ওই আশ্রয়কেন্দ্রগুলোতে সেন্ট্রাল ত্রাণ হাব থেকে প্যাকেট সমূহ বা খাদ্য সংগ্রহ করে সেগুলো আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ওই টিমে আশ্রয়কেন্দ্র টিমের জন্য কয়েকজন ডেডিকেটেড ভলান্টিয়ার থাকতে হবে এবং তিনি যাতে তার ভলান্টিয়ার টিম নিয়ে সুচারুরূপে প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে যথাসময়ে ত্রাণগুলো পৌঁছে দিতে পারেন সেন্ট্রাল হাব থেকে। আর 3 নম্বর যে সেলটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মিডিয়া সেল। এটি হচ্ছে ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই মিডিয়া সেলের হটলাইন নম্বর থাকে এবং এই হটলাইন টিম একজন লিড করবেন এবং তার অধীনে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবেন, প্রয়োজনে তাদের মোবাইল নম্বরও দেওয়া যেতে পারে, কিন্তু টিম লিডার যিনি থাকবেন তার কাছে যাতে করে কয়েকটা মোবাইল থাকে, অন্তত 2-3টা মোবাইল থাকবে এবং 2-3টা নাম্বার যাতে করে প্রত্যেকটা মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করা হবে যে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, ঔষধ বিতরণ কিংবা যে কোনো পোশাক, জামা কাপড়, বস্ত্র বিতরণ সকল কাজ কিন্তু এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে যাতে মানুষ দ্রুত সরবরাহ করতে পারে, একেবারে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যাতে সে যোগাযোগ করে বলতে পারে যে আমার এই সমস্যা, আমি অমুক জায়গায় আটকা পড়েছি, পানিবন্দী আছি, কিংবা আমার এখানে খাদ্যের সংকট রয়েছে, রান্নাবান্না হচ্ছে না, যাতে করে এখানে দ্রুত সময়ের মধ্যে এই হটলাইন টিম সেন্ট্রাল ত্রাণ সংরক্ষণ হাবের সাথে যোগাযোগ করবে। সেখানকার তিনি আবার ব্যবস্থাপকের অনুমতি সাপেক্ষে ত্রাণ বিতরণ টিমের মাধ্যমে সেটিকে যথা জায়গায় পৌঁছে দিতে পারবেন। মানে যোগাযোগগুলো যাতে স্মুথলি করা যায়, যাতে করে প্রতিটা ইউনিয়নের প্রতিটি পরিবারের প্রতিটি ওয়ার্ডের খোঁজখবরগুলো আপ টু ডেট রাখা যায়, সেই কাজগুলো হটলাইন টিম করে থাকবে। এবং মিডিয়া সেলের আরেকটা পার্ট থাকবে, তারা মূলত সম্পূর্ণ কার্যক্রম মনিটরিং করবে। এই টিমে একজন লিডার থাকবেন, তার অধীনে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবেন যারা আসলে অবজারভেশন করবেন যে আমাদের ফান্ড রেজিং সেল, আমাদের সেন্ট্রাল ত্রাণ সংরক্ষণ হাব এবং আমাদের মিডিয়া সেল, প্রত্যেকটা সেল সঠিকভাবে কাজ করছে কিনা, কোনো সেলের অধীনে কোনো ধরনের স্বেচ্ছাসেবকের প্রয়োজন রয়েছে কিনা, কিংবা কোনো ধরনের সংকট রয়েছে কিনা, কারো কোনো অভিযোগ রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় মনিটরিং করার মধ্যে থাকবেন। এবং এই হটলাইন টিমের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো যাতে করে সুচারুরূপে হয় সেটি মনিটর করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোগকালে ইতিবাচক নেতিবাচক নানা ধরনের প্রশ্ন ওঠে, নানা ধরনের আলোচনা হয়, বিশেষ করে বাইরে থেকে
যারা যোগাযোগ করার চেষ্টা করে যে আমি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমি কোথায় নামবো, কোথায় আমার প্যাকেটগুলো রাখবো, মালামালগুলো কোথায় রাখবো, বা যারা আসবে ঢাকা থেকে তাদের কোথায় রাখা হবে, তাদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হবে, অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো কিন্তু মনিটরিংয়ের জন্য আলাদা একটা ডেডিকেটেড টিম থাকা প্রয়োজন। আর সেটি হচ্ছে মিডিয়া সেলের, যেটি বলছিলাম, মিডিয়া সেলের সার্বিক মনিটরিং, প্রচার এবং সমন্বয় টিম। এরা মূলত সঠিকভাবে যে ত্রাণগুলো পৌঁছাচ্ছে সবার নিকট, এটি প্রচারণারও প্রয়োজন হবে, কেননা ফান্ড রেজিংয়ের জন্য আপনাদের যে একটা ডেডিকেটেড টিম কাজ করছে, এখানে যে একটা অর্গানাইজিং ব্যাপার স্যাপার আছে, অর্গানাইজড একটা কর্মসূচি চলছে, এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সকলের নিকট উপস্থাপনা করার প্রয়োজন রয়েছে, যাতে করে ফান্ড রেজিংটা বৃদ্ধি পায়। এবং এইভাবে যদি কোনো একটা ইউনিয়নে এই ধরনের কোনো একটা ত্রাণ বিতরণ কার্যক্রম এইভাবে সুচারুরূপে পালন করা হয়, হয়তো বা 100% হবে না, কিন্তু 80 to 90% যদি ফুলফিল করা যায় সিস্টেমেটিক ওয়েতে, চেইন সিস্টেমে, তাহলে আশা করা যায় যে মানুষের দুর্ভোগ অনেক কমে যাবে এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরও কষ্ট অনেক লাঘব হবে। কেননা ত্রাণ বিতরণ টিমে যারা থাকবে তাদেরকে মর্নিং শিফট এবং ডে শিফট দুইটা ভাগে ভাগ করে নিলে অনেক সুন্দরভাবে কাজ করা যাবে এবং একজনের উপর অনেক বেশি চাপ পড়বে না, সে বিশ্রাম নেওয়ার যথেষ্ট সুযোগ পাবে। হ্যাঁ, কেউ চাইলে মর্নিং শিফটে সে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলেও কিন্তু ইভিনিং শিফটে সে অন্য কোনো কাজও করতে পারবে, তার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারবে, সেটা করতে পারবে। একেবারে একজনের উপর বেশি চাপ পড়ে গেলে দেখা গেছে 2-1 দিন পর তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে ভলান্টিয়ার যারা থাকবে তাদেরকে আসলে সাপোর্ট করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা যখন ইউনিয়ন পর্যায়ে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের জন্য কাজ করব এবং এগুলোর বিশেষ করে ফান্ডের বিষয়টা সঠিকভাবে হিসাব নিকাশ রাখা, কোথায় কোন খাতে কত টাকা খরচ হচ্ছে এবং সেগুলোর আপ টু ডেট নোট রাখা, এবং সেগুলো যাতে ব্যবস্থাপক বরাবর প্রেজেন্ট করা যায় এবং ব্যবস্থাপকের নির্দেশনা যাতে সবাই সমন্বয় করে পালন করতে পারে, সেজন্য কিন্তু আসলে এরকম একটা অর্গানোগ্রাম মেনটেন করে ত্রাণ কার্য পরিচালনা করা উচিত। বিশেষ করে আমি এখানে বলতে চাই যে আসুন্না ফাউন্ডেশনের মতো যে অর্গানাইজেশন রয়েছে, তারা এত সুন্দর সুচারুরূপে সারা দেশে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করছে অত্যন্ত সুচারুরূপে। কারণ তাদের কি আছে, ডেডিকেটেড টিম আছে, তাদের ম্যানেজমেন্ট স্ট্রং, তাদের লিডারশিপ অনেক সুন্দর, সে কারণে এবং বিচক্ষণ লিডারশিপের কারণে কিন্তু তারা খুব সুন্দরভাবে এই চেইন সিস্টেম ডিস্ট্রিবিউশনটা করতে পারছে। তো আমার সকলের নিকট আহ্বান থাকবে, যারা যে পর্যায়ে আছেন, এখনও কিন্তু বন্যার পানি কমে যায় নাই। আমি এই প্রস্তাবনাটা বন্যা যখন শুরু হচ্ছিল, মানে পেনিতে যখন পানির প্রবাহ আমরা শুনতে পাচ্ছিলাম খবরে, তখন কিন্তু আমি এই প্ল্যানটা শেয়ার করেছিলাম। যদিও সেটি 100% না হোক, আমি আশা করছিলাম যে 60 to 70% এটাকে অ্যাপ্লাই করা হবে, কিন্তু আমাদের ইউনিয়নে এখনও পুরোপুরি অ্যাপ্লাই করা হয়নি। তবে চলছে, খারাপ না, ভালোভাবেই চলছে। যদিও কিছু বিষয় আছে বিচ্ছিন্নভাবে হচ্ছে, তবে চেষ্টা চলছে যাতে করে এই সমন্বয়টা আরও বেশি বাড়ানো যায় এবং আরও বেশি অর্গানাইজড ওয়েতে ত্রাণ বিতরণ কর্মসূচিটা সম্পন্ন করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খলভাবে আমাদের মানুষের সেবায় কাজ করার জন্য তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।